আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের দ্বিতীয় পত্রের কত তৃতীয়তম ক্লাস। হ্যাঁ, দ্বিতীয় পত্রের তৃতীয় না? আচ্ছা, তাহলে যারা আর কি এই দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় শুরু হয়েছে, যারা আর কি ক্লাসগুলো আগের করনি, তো তোমাদের জন্য আসলে আমি ইউটিউবে চ্যানেলে এটা দেয়া থাকে, তোমরা একটু সার্চ দিলেই প্রথম বর্ষ দ্বিতীয় পত্র সার্চ দিলেই চলে আসবে। শান্ত ভ্যালিডি লিখে ব্র্যাকেটে লিখবা যে প্রথম বর্ষ দ্বিতীয় পত্র, তাহলে দেখবা চলে আসবে। তখন এটা একটু অবসর সময় দেখে নেবা, তাহলে আগের গুলো তো হয়ে গেল, সমস্যা নাই, তাই কি না? তাহলে কানন এত পিছে তোমার নাম ইয়ে না? হ্যাঁ, সামনে সামনে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে কারণ তুমি হচ্ছে ক্লাস শেষে একটু থেকো যে আগের গুলা তুমি আরো কিভাবে তাড়াতাড়ি রিকভার করতে পারো, হ্যাঁ, সেটা একটু আমি বলে দেবো তোমাকে। আচ্ছা দেখো, তাহলে আমরা হচ্ছে ক্যাটাগরি, এই র্যাঙ্ক ভুক্তি বা ক্যাটাগরিগণ, এটাই তো না, গরিগণ পড়ানো পর্যন্তই তো হয়েছিল নাকি? না, এখান থেকে শুরু। আচ্ছা দেখো, এখানে এটা কিন্তু পরীক্ষায়, বোর্ড পরীক্ষা আসছিল, ট্যাক্সন কাকে বলে, রাজশাহী বোর্ড 17 সালে 14 পৃষ্ঠা, দেখো 14 পৃষ্ঠা, নতুন বইয়ের 14 পৃষ্ঠা। এই ট্যাক্সনটা আসছিল কাকে বলে, এটা হলো রাজশাহী বোর্ড 17 সাল এবং কুমিল্লা বোর্ড 23 সালে। ট্যাক্সন মানে আসলে কি ধাপ, তাই না? ওই যে আমরা জানি ফাইলাম, তাই না, সাব ফাইলাম, এরকম ধাপ আছে না, অর্ডার, ক্লাস, এই যে ধাপ, ওই ধাপগুলোকে ট্যাক্সন বলা হয়। তো বলছি ট্যাক্সন হচ্ছে শ্রেণীবদ্ধগত একক, অর্থাৎ শ্রেণীবিশেষে ব্যবহৃত প্রত্যেকটি ক্যাটাগরিভুক্ত র্যাঙ্কভুক্ত প্রাণীর জনগোষ্ঠী বা জনগোষ্ঠী বর্গকে এক একটি ট্যাক্সন বলে। ট্যাক্সন বলতে ধাপ বোঝায় আর কি। হ্যাঁ, এইটার পাশাপাশি আরেকটা বোল্ড করা অক্ষর আছে, হায়ারকি। এটাও আসেনি, কিন্তু এটাও দিতে পারে, এটা পরে রাখবা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে। হায়ারকি নামটা শুনে মনে হচ্ছে ইয়ারকি, তাই না? হায়ারকি, ইয়ারকি, এরকম মনে হচ্ছে। দেখো, জীব জগতের শ্রেণীবিন্যাসে ব্যবহৃত বিভিন্ন ট্যাক্সোনমিক ক্যাটাগরি বা ধাপ যা একটির উপর আরেকটি বিন্যস্ত করা হয়েছে, এগুলো কি একত্রে হায়ারকি বলা হয়। তিনি এটা করেছিলেন, তো তাই তার নাম অনুযায়ী। এরপরে দেখো, স্পেসিস বা প্রজাতি কাকে বলে, এটাও কিন্তু অনেকবার আসছে। দেখো, এটা কোন কোন বোর্ডে আসছে, যে ঢাকা বোর্ডে আসছে 19 সালে, রাজশাহী বোর্ডেও আসছে 19 সালে। প্রজাতি কাকে বলে? হ্যাঁ, প্রজাতি কাকে বলে এটা আসছে। তাহলে ঢাকা বোর্ডে আসছে 19 সালে, রাজশাহী বোর্ডে 19 সালে, কুমিল্লা বোর্ডে 22 সালে, হ্যাঁ, সিলেট বোর্ডে 23 সালে। একটু লিখে নেওয়া ভালো, তাহলে তোমার মানে পড়ার প্রতি আগ্রহটা বেশি বাড়বে। সিলেট কত? হ্যাঁ, সিলেট 23, কুমিল্লা কত? কুমিল্লা হচ্ছে, কুমিল্লা 22, সিলেট 23 লিখছো? আচ্ছা, আপনার কত ভুলে গেছে? ও 21 আর 19। তো ওই জন্য ধারণা করছি যে এই 40 জন হবে, তার সাথে আমরা, মানে আমি যাচ্ছি, এরকম ম্যানেজার যাবে, এইভাবে আর কি। তো এই 40 জন হলে আমরা হচ্ছে ইয়ে করতে পারবো। খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এটা ঠিক। ওই যে কুষ্টিয়া না, কুষ্টিয়া 19, এটা 21। আচ্ছা, হলো লেখা, এটা হয়েছে, কোন কোন বোর্ডে লেখা হয়েছে তো না? আচ্ছা, এবার দেখো, এবার আমরা চলে আসি যে দ্বিপদ নামকরণ। এটা তো 9, 10 দিকে জেনেছো, এটাও কিন্তু বোর্ড পরীক্ষায় এসেছে বেশ কয়েকবার। যেমন রাজশাহী বোর্ডে 17 সালে আসছে, আবার 19 সালে আসছে। দ্বিপদ নামকরণ কাকে বলে? রাজশাহী বোর্ড 17 সাল আর 19 সাল, রাজশাহী বোর্ড 17 সাল আর 19 সাল। এছাড়া অন্যান্য বোর্ডে আসছে, যেমন ধরো চট্টগ্রাম বোর্ডে আসছে 21 সালে, ময়মনসিংহ বোর্ডে আসছে 22 সালে। সংক্ষেপে লিখলেই হবে, গোটা লিখবা না, তাই না? হ্যাঁ, কমার্কের জন্য আসছে। তবে অবশ্য ময়মনসিংহ বোর্ডে ক্ষয়ের জন্য আসছিল, ক্ষয়ের জন্য একই লিখতে হবে, খালি সাথে একটা উদাহরণ দিতে হবে যে দ্বিপদ নামকরণ কেমন। ধরো হোমো স্যাপিয়েন্স, তাহলে ক্ষয়ের জন্য হয়ে গেল।
আর কয়ের জন্য শুধু কাকে বলে এটা লিখলেই ফুল মার্ক। তখন উদাহরণ না দিলেও চলবে, কিন্তু যখন ক্ষয়ের জন্য বলবে তখন একটা উদাহরণ দিতে হবে, তাহলেই হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার দেখো দ্বিপদ নাম কিন্তু জানোই, দুইটা পদ নিয়ে নাম, তাই না? এবং কে করেছে সেটাও জানো, তাই না? ক্যারোলাস লিনিয়াস। তবে মনে রাখবা ক্যারোলাস লিনিয়াস এটা হলো তার নাম আমরা জানি, কিন্তু আসলে এই নামটা তার মা বাবার দেয়া নাম না। ক্যারোলাস লিনিয়াস তার মা বাবার দেওয়ার নাম না, মানে অর্থাৎ আমাদের যে নামগুলো হয় সাধারণভাবে আমাদের মা বাবা বা দাদা দাদি, নানা নানি, মামা এরকমই তো দেয় নাকি? তো ক্যারোলাস লিনিয়াসের নাম কিন্তু আসলে এই মা বাবা, নানা নানি, দাদা দাদি কেউ দেয়নি। তাহলে এর নামটা হলো কি করে? নিজের নাম নিজেই দিয়েছে। কিভাবে জানো? মানে ওর মা বাবা তাকে নাম দিয়েছিল কার্ল ভন লিন, এটা তার মা বাবার দেয়া নাম। এটা তার ভন বার্নের বই, কার্ল ভন লিন, হ্যাঁ, এটা তার মা বাবার দেয়া নাম, লিন, কার্ল ভন লিন, এটা হলো তার মা বাবার দেয়া নাম। মা বাবা তার এই নামটা দিয়েছিল, ঠিক আছে? এখন তো উনি নিজের নাম নিজেই চেঞ্জ করছে। কেন চেঞ্জ করছে জানো? কারণ তিনি যখন এই দ্বিপদ নামকরণের ব্যাপারটা আবিষ্কার করলেন যে প্রত্যেকটা উদ্ভিদ বা প্রাণী নাম হবে দুইটা পদ দিয়ে, তাই না? একটা তো জানো, একটা বর্ণ, একটা প্রজাতি। তো চিন্তা করলেন যে আমার নাম তো তিনটা সিলেবলে, না, তিনটা পদ। তো চিন্তা করলো তাহলে আমার নাম, আমার নিজের নামটা তিনটা পদে, মানুষজন পড়ার সময় কি বলবে? যে নিজের নামটা তিনটা পদে দিচ্ছে আর বলছে যে দুইটা নামে হবে। তখন চিন্তা করলো যে আমার নাম আমি চেঞ্জ করবো, তখন ওই ক্যারোলাস লিনিয়াস করে দিচ্ছে, বুঝছো? এই জন্য নিজের নাম নিজেই রাখছে। এরকম কেউ আছে নিজের নাম নিজে রাখে? আমার একটা ফ্রেন্ড আছে, নিজের নাম নিজে রাখছে। কি সেটা? ওপর থেকে অন্তর হয়েছে। কি ওপো নাম ছিল, বাপ মায়ের দেওয়া নাম, ওটা পরে নিজে কাটিং ফিটিং করে ওপো অন্তর বানাইছে। ও তাই? ওরও তাহলে ক্যারোলাস লিনিয়াস হওয়ার শখ হয়েছে না? আচ্ছা, ভালোই তো। অনেক সময় যে অনেকের নাম থাকে না, ইকবাল, তারপরে আরেকটা কি জানো, শাল থাকে শেষে, নামের শেষে কি দিয়ে হয় শাল? হ্যাঁ, বিশাল, ধরো, হ্যাঁ বিশাল। এখন হচ্ছে দুইজন ব্যক্তি নাকি কোর্টে গেছে, যে কোর্টে যে বলছে যে আমাদের নামের সাথে যে বালছাল আছে এগুলো বাদ দিতে হবে। তো ওই তাই গেছে আর কি। হ্যাঁ, নামের শেষে সব কি বালছাল, এগুলা কি, এগুলো রাখা যাবে। আচ্ছা, তাহলে তোমার ওই অন্তর নামটা তাহলে এই ক্যারোলাস লিনিয়াসের মতো হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে ক্ষয়ের জন্য অবশ্যই তুমি শুধু কাকে বলে দিলে হবে না, এর সাথে একটা উদাহরণ দিতে হবে, তাই না? যেটাই দাও, যেগুলো একটা বৈজ্ঞানিকের নাম, মানুষ হিসাবে মানুষ একটা দিলা, হোমো স্যাপিয়েন্স। এই মনে আছে তোমাদের হোমো স্যাপিয়েন্স এর বাংলা অর্থ কি? আমরা বুদ্ধিমান। কারণ বলতে পারবা হোমো স্যাপিয়েন্স এর বাংলা অর্থ কি? হোমো মানে আমরা, স্যাপিয়েন্স মানে বুদ্ধিমান, আমরা বুদ্ধিমান। আমরা বুদ্ধিমান তো আসলে, তাই না? পশু পাখির তুলনায় বুদ্ধিমান না? পশু পাখির তুলনায় কি বুদ্ধিমান, ঠিক না? যদিও এখনো যারা পোষা আর কি, পোষা কুকুর, বিড়াল বা ছাগল, এরাও একসাথে থাকতে থাকতে অনেক বুদ্ধিমত্তার কাজ করে আর কি। হ্যাঁ, যে আমার এক বন্ধুর হলো একটা ছাগলের কথা শুনলাম, যে ওর ছাগলটা এত বুদ্ধিমান যে গরম লাগলে টেবিল ফ্যান নিচে রাখা থাকে, তো গরম লাগলে টেবিল ফ্যানে পা দিয়ে সুইচে টিপ দেয়। মানে শিখে গেছে, দেখছে, দেখে দেখে শিখছে যে টিপতে হয়, টিপে তারপর বসতে হয়। এই আর কি। আচ্ছা, তাহলে দ্বিপদ নামকরণের এই সংজ্ঞাটা পড়বা, তাহলেই হবে। এবার ত্রিপদ নামকরণ আসছে, সেটা হলো সিলেট বোর্ড 23 সালে। ত্রিপদ মানে পরবর্তীতে বৈজ্ঞানিকরা দেখলো যে কিছু কিছু ক্ষেত্রে গণ প্রজাতি থাকে, প্রজাতির সাথে আবার আরেকটা প্রজাতি যুক্ত আছে, মানে যেটা খুব কাছাকাছি মিল, সামান্য অমিল, তখন এটাকে বলা হয় উপপ্রজাতি। তখন এটা নামটা হয়ে গেল ত্রিপদ নামকরণ। সিলেট বোর্ড হচ্ছে 23 সাল, ক্ষয়ের জন্য আসছিল, উদাহরণ সহই লিখতে হবে, ক্ষয়ের জন্য আসছিল।
সিলেট বোর্ড 23 সালে, দেখো এখানে সংজ্ঞাটা আছে এরকম যে গণ উপজাতি সমন্বিত দ্বিপদ নামটি উপপ্রজাতি সহ দ্বিপদ নামে পরিচিত। যখন এর সাথে প্রজাতির সাথে উপপ্রজাতি যুক্ত হবে তখন এই দ্বিপদ নামকরণ হবে। ইউরোপিয়ান চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম, কিন্তু দেখো নীল নদ এলাকায় চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম শেষে একটা নিলোটিকাস যুক্ত হয়ে গেছে। পাসার ডোমেস্টিকাস তার সাথে নিলোটিকাস যুক্ত হয়ে গেছে, তাই না? এই কারণে তাহলে সেজেল তিনি হচ্ছে, এটুকু মনে রাখলে হবে, জার্মান পাখি বিজ্ঞানী সর্বপ্রথম দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন। এটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে। সেজেল হচ্ছে দ্বিপদ নামকরণ করেন। তো তিনি অবশ্য তার নাম চেঞ্জ করেনি, যেমন ক্যারোলাস লিনিয়াস নাম চেঞ্জ করে না, কার্ল ভন লিন, তাই না, এটা চেঞ্জ করছিল। সেজেল আর চেঞ্জ করেনি, এই তিনটা নাম দেয়নি, তাই না? এরও দেওয়া উচিত ছিল কিন্তু দেয়নি। আচ্ছা, এখন দেখো যে ICZN আর ICBN যে আছে না, এখানে যেহেতু জুলজি পড়ছো তাই ICZN এটার ফুল নামগুলো মনে রাখতে হবে। এটাও কিন্তু আসছিল বরিশাল বোর্ড 21 সালে। ফুল ফর্ম কয়ের জন্য আসছিল? ICZN এর ফুল ফর্ম কি? হ্যাঁ, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে এটা হলো বরিশাল বোর্ড 21, বরিশাল বোর্ড 21 সালে আসছিল। বরিশাল বোর্ড 21 সালে আসছিল। বরিশাল বোর্ড 21 সালে। তোমাদের এত দেরিতে ক্লাস, তাও এত দেরি হচ্ছে? ও জ্যামে আটকে আসছিল। এই তোমার হচ্ছে যে এমন এক সময় হবে যে তখন আর ওই আমরা স্থলভাগে চলবো না। দেখা যাবে তোমাদের ছেলেমেয়েরা মানে জুতা, এক ধরনের জুতা নাকি তৈরি হবে, তো ওই জুতা পরে আকাশে উঠতে আসবে। তখন দেখা যাচ্ছে যে ওই জানলায় গ্রিল থাকবে না, এমন সিস্টেম থাকবে যে জানলার ওখানে উড়ে উড়ে নক করবে, জানলা খুলে দেবো, মানে এরকম হবে, এটা ধারণা করা হচ্ছে। তাহলে ওই জায়গায় জ্যাম বাঁধতে হবে। হ্যাঁ, না আকাশ তো উপর দিয়ে উড়া যায়, নিচ দিয়ে উড়া যায়, অনেক আছে না। আকাশের ক্ষেত্রে জ্যাম হবে বেশি উঠতে, হ্যাঁ বেশি উঠতে যায়, অনেকের ঝামেলা পড়ে যাবে। দেখা যাচ্ছে যে গ্যাঞ্জাম এসে বলে বেশি উঠতে উঠছে, তো উঠতে যায়, দেখা যায় ভুল করে দেখা যাচ্ছে নদীর ওই পারে ভারতে চলে যায়। ফোন দিয়ে বলবে স্যার আমি ভুল করে তো ভারতে চলে আসছে, আসতে দেরি হচ্ছে, মানে বেশি উঠতে যাওয়ার জন্য, তাই না? তখন আবার গুলি করে খেলা দিল, সীমান্ত মানে বর্ডার ক্রস করে ফেলছে, অনেক ঝামেলা। তো ওটার উপকার আছে, অপকারিতাও আছে, তাই না? আচ্ছা, এবার দেখো দ্বিপদ নামকরণ নিয়ম হলে এটা আসে না, মানে এটা যেহেতু 19-এ আসতো এই কারণে আসে না। তবে এখানে 12 নম্বর পয়েন্টের জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে করতে হবে। টোটোনিম, টোটো মানে একই নাম, টোটো এর বাংলা অর্থ একই নাম। টোটো এর বাংলা অর্থ একই নাম, একই নাম। টোটো এর বাংলা অর্থ একই নাম। নিম মানে কি? নাম। নিম মানে নাম, নিম মানে নেম। হ্যাঁ, নেমটা সংক্ষেপে নিম, টোটোনিম। এটা আসছিল, টোটোনিম কাকে বলে? এটা আসছিল দিনাজপুর বোর্ড 23 সালে। যেমন কাতলা কাতলা, নাজা নাজা, বেশ কিছু উদাহরণ আছে। যেমন নাজা নাজা আছে, এখানে কাতলা কাতলা আছে না, নাজা নাজা, এটা একটা সাপ। হ্যাঁ, নাজা নাজা। অবশ্যই নিচে দাগ তো দিতেই হবে, তাই না? তোমরা যখন খাতায় লিখবা নিচে এটা ভুলবা না। তবে এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে দাগগুলো কিন্তু তুমি যদি বেশি দিয়ে দাও সেটাও ভুল। হ্যাঁ, যে কোনো একটা বেশি দিয়ে দিচ্ছ, ধরো দাগ দিলে এইভাবে করে, এইভাবে করে, আরেকটু দিলা, এরকম করে দিয়ে দিলা, মানে তাড়াহুড়া করে, তাহলে এটা কিন্তু ভুল। বুঝতে পারছো? দাগ দিতে হবে, আবার ছোট দাগ দিলেও হবে না, মানে নামের প্রথম থেকে শেষ পর্যন্ত দাগ দিতে হবে। এটা হলো নিয়ম। হ্যাঁ, এটার জন্য তোমাকে নাম্বার কাটতে পারে, তুমি যেহেতু নিয়ম বহির্ভূত কাজ করছো, এই জন্য টিচার চাইলে নাম্বার কাটতে পারে। বুঝতে পারছো? যে তুমি হচ্ছে যতটুক নাম অতটুকু দিতে হবে, এটা নিয়ম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আরো কিছু উদাহরণ আছে অন্য বইয়ে আর কি। নাজা নাজা আছে, তারপরে গরিলা গরিলা আছে। গরিলা গরিলা, হ্যাঁ, নিচে অবশ্যই দাগ দিতে ভুলবা না। হ্যাঁ,
আবার তুমি যদি মনে করো যে গণটা পরে দিলা, আগে বোঝাতে দিলা, তাহলেও তো হবে না, তাই না? সবকিছু ধারাবাহিকতা থাকতে হবে, ঠিক না? হ্যাঁ, এসি বন্ধ করবো। তোমাদের তো এখনো ঠান্ডা ওরকম লাগছে না? লাগছে কি? লাগছে না? গরম লাগছে? তোমাদের যে ঠান্ডা লাগছে? আল্লাহ, কারো ঠান্ডা কারো গরম না কি? হ্যাঁ, গরিলা। আচ্ছা, গরিলা তো চিনো। আচ্ছা, এবার দেখো যে এরপরে বৈজ্ঞানিক নামকরণের প্রয়োজনীয়তা এগুলো আসে না পরীক্ষায়। তবে এখানে একটা কথা আছে যে এই যে হোমোনিম, তারপরে হচ্ছে সিনোনিম, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক কোশ্চেনের জন্য। হোমোনিম আর হলো সিনোনিম। একটা কথা মনে রাখবা, দুইটার মধ্যে একটু পার্থক্য মনে রাখার জন্য তুমি বইয়ে একটু নোট করে রাখতে পারো। সিনোনিম যেটা, সেটা হলো একই প্রাণীর ভিন্ন নাম। একটু লিখে রাখো, সিনোনিম সহজ কথায় জ্ঞানমূলক কোশ্চেন, যে একই প্রাণীর ভিন্ন নাম হলে সেটাকে বলে সিনোনিম। এটা সহজ কথা। সিনোনিম মানে সেম আর কি। হ্যাঁ, একই প্রাণীর একটা প্রাণীর ভিন্ন নাম। আর হোমোনিম হলো দুইটি ভিন্ন প্রাণীর একই নাম। সিনোনিম হলো যে একই প্রাণীর ভিন্ন নাম, প্রাণী একটাই কিন্তু নাম কি ভিন্ন নাম। উদাহরণটা আমি বলছি, অন্য বইয়ে উদাহরণ আছে আর কি। হ্যাঁ, তাহলে সিনোনিম হলো একই প্রাণীর ভিন্ন নাম, লিখছো? আচ্ছা, আর হোমোনিম হলো দুটি ভিন্ন প্রাণীর একই নাম। দুটি ভিন্ন প্রাণী, হোমো মানে সদৃশ, দুটি ভিন্ন প্রাণীর একই নাম। তো সিনোনিমের উদাহরণ অন্য বইয়ে আছে। হ্যাঁ, সেটা হলো ভন গ্রে নামে একজন বিজ্ঞানী। ভন গ্রে, সাল লাগবে না, এজন্য আমি লিখে দিচ্ছি না। যদিও সালটা লিখে রাখতে পারো, তবে সাল আসে না। হ্যাঁ, ভন গ্রে নামে একজন বিজ্ঞানী, তিনি হরিণের একটা বৈজ্ঞানিক নাম দেন। এটা হলো সিনোনিমের উদাহরণ। এটা হলো সিনোনিম। ভন গ্রে হরিণের একটা নাম দেন, এটা হলো অ্যান্টিলোকার্পা অ্যান্টিফ্লেক্সা। আবার আরেকজন বিজ্ঞানী 1815 সালে তিনি আগে একটা নাম দিয়েছেন, তার নাম উড বলা হচ্ছে। এই বিজ্ঞানী হরিণের নাম দেন, গণটা ঠিকই ছিল, অ্যান্টিলোকার্পা আমেরিকানা। তাহলে দেখো যে একই প্রাণী কিন্তু একই, তাই না? প্রাণী এক না, দুজনেই হরিণ, কিন্তু নাম ভিন্ন হয়ে গেছে। ও না, যে অগ্রাধিকার আইন বলতে বুঝাই গ্রহণযোগ্য কোনটা হবে, উডেরটা গ্রহণযোগ্য। হ্যাঁ, কেন? অগ্রাধিকার আইন নামে একটা আইন আছে, অগ্রাধিকার আইন বলা হয়। অগ্রাধিকার আইন হলো যে বৈজ্ঞানিক যে কোনো ম্যাগাজিনে ধরো করছে, মানে নামটা লিখে সেটা ম্যাগাজিনে ছাপাইছে, মানে নিয়ম নীতি অনুযায়ী সে ছাপিয়েছে, তারপরে সে আর কি প্রকাশনা করছে যে আমি হচ্ছে এটা নাম রাখলাম, তারপরে আরেকজন আবার অন্য নাম দিয়েছে, দিয়ে সেও ওই ম্যাগাজিনে ধরো ছাপাইছে, পত্রিকায়। তো এখন হলো যে আগে ছাপাইছে তারটাই গ্রহণযোগ্য। ওটা গ্রহণযোগ্য হবে না, কারণ যে আগে করে তারই তো। হ্যাঁ, এখন ওই জানতে পারেনি, এমন হতে পারে জানতে পারেনি, পরে জানতে পারছে যে আরেকজন তো আসলে অন্য করছে, তাহলে আমার তো আর নাম থাকলো না, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, এবার দেখো হোমোনিমের উদাহরণটা দেখো, হোমোনিমেরও একটা উদাহরণ আছে। হোমোনিমের ক্ষেত্রে এবার হোমোনিম, হ্যাঁ, এই যে হোমোনিমের
ক্ষেত্রে, হোমোনিমের ক্ষেত্রে, যে একজন বিজ্ঞানী নাম হলো ফরেস্টার, ফরেস্টার নামে একজন বিজ্ঞানী, এটা অন্য বই আছে, হ্যাঁ, ফরেস্টার নামে একজন বিজ্ঞানী, তিনি হলো ইল নামে একটা প্রাণী, ইল নামে একটা প্রাণীর নাম দেন হচ্ছে অ্যাক্রিডা। অ্যাক্রিডা নাম দিয়েছে, হ্যাঁ, মানে শুধু গণনামই দিয়েছে, এটা ইয়ে নাই, প্রজাতি নাই। পরে আরেকজন বিজ্ঞানী, এটা হলো সাল হচ্ছে 1717 সালে, আর আরেকজন বিজ্ঞানী নাম হলো কুভিয়ে, তিনি সজারুর এই একই নাম দেন, মানে ইক্রিডা নাম দেন, সজারু নাম। তাহলে দুটা ভিন্ন প্রাণীর একই নাম হলো না, দুটা ভিন্ন প্রাণীর একই নাম হলো। ইনি কিন্তু নাম দিয়েছেন হলো 1797। নাম দেখে আমরা বুঝবো কোন প্রাণীর নাম। ও আচ্ছা, তো গ্রহণযোগ্য যেটা সেটা পরে যেটা হয়েছে, নাকি আগে যেটা হয়েছে, যেটা আগে করা হয়েছে সেটাই গ্রহণযোগ্য। কাজে ওটা হয়ে গেছে, মানে ওটা বাতিল হয়ে গেছে, পরেরটা বাতিল হয়ে গেছে। এখন কেউ ধরো আগে নাম দিয়েছে, দিয়েটে মানুষজনকে বলেছে, হ্যাঁ, কিন্তু ম্যাগাজিনে ছাপায়নি, জার্নালে ছাপায়নি, বুঝছো? তাহলে ওটা কিন্তু আবার গ্রহণযোগ্য হবে না, আগে দিলেও হবে না। তো এখন তবে এটাকে জুনিয়র হোমোনিম এবং সিনিয়র হোমোনিমও বলা হয়। জুনিয়র বলতে যে উপরেরটা জুনিয়র হোমোনিম, নিচেরটা হলো সিনিয়র হোমোনিম। জুনিয়র হোমোনিম, সিনিয়র হোমোনিম। ও জুনিয়রও আগে করছে। আচ্ছা, এটা হলো যে ইল নামে একটা সামুদ্রিক প্রাণী, সজারু তো চিনো। এই দুইটা দেখো প্রাণী কিন্তু ভিন্ন ভিন্ন, তাই না? ভিন্ন ভিন্ন প্রাণী কিন্তু নাম এক, ভিন্ন ভিন্ন প্রাণী না, কিন্তু নাম এক। আগেরটা কি ছিল? একই প্রাণী, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা সিনিয়র, যেটা আগে সেটা সিনিয়র, তাহলে এটা তো আগে, তাহলে এটা হলো সিনিয়র হোমোনিম, এটা হলো সিনিয়র হোমোনিম, আর এটা হলো জুনিয়র হোমোনিম, হ্যাঁ। এই গ্রহণযোগ্যতা পাই না, উপরেরটা নামটা কি হবে না, না, এই সজারুর নাম এটা হয়নি, অন্য আছে, এটা দরকার নাই, হ্যাঁ, অন্য নাম আছে। আচ্ছা, এখন দেখো, কিন্তু এরা দুজনেই করেছিল। এবার আমরা পরের পৃষ্ঠায় চলে আসি। পরের, হ্যাঁ, আর কিছু নাই এখানে, এটুকু জ্ঞানমূলক কোশ্চিন। আর এই উদাহরণগুলো অন্য বই আছে, মানে এগুলো আলিমের বই আছে, হ্যাঁ। এবার দেখো, এরপরে হলো আমরা সরাসরি চলে আসবো হচ্ছে হিকম্যান ইটিঅল। পরের পৃষ্ঠা 18 পৃষ্ঠা। হিকম্যান ইটিঅল মানে কি বলতো? না, এগুলো হিকম্যান ইটিঅল মানে কি বলতো? হিকম্যান ইটিঅল বলতে বোঝায় অন্যরাও। হিকম্যান ইটিঅল বলতে বোঝায় অন্যরাও। হিকম্যান ইটিঅল মানে অন্যরাও, মানে হিকম্যান তো করছে, তার সাথে অন্যরাও আর কি এর সাথে আছে আর কি। তো এই জন্য এর নাম এরকম হয়েছে, হিকম্যান ইটিঅল মানে অন্যরাও, মানে অন্যরাও। আচ্ছা, এখন দেখো যে পর্ব অ্যাকচুয়ালি হচ্ছে যে 33টা পর্ব আসলে আছে। তো এর মধ্যে প্রধান পর্ব এবং গৌণ পর্ব আছে। তো এখন হচ্ছে টোটাল তো 33টা পর্ব। প্রধান আর গৌণ বলতে বোঝায় কি, যেই পর্বগুলা এখনো পৃথিবীতে টিকে আছে, মানে এখন পৃথিবীতে পাওয়া যায়, বাস্তব সংস্থানে তার ভূমিকা আছে, সেটা হলো প্রধান পর্ব। আর যে পর্বগুলা এখন পৃথিবীতে টিকে নাই এবং বাস্তুতন্ত্রের কোনো ভূমিকাও নাই, আগে ছিল, সেটা হলো গৌণ। তো সব মিলে তো 33টা, এর মধ্যে প্রধান এখন পৃথিবীতে টিকে আছে, বাস্তব সংস্থানের ভূমিকা আছে, এটা হলো মোট 9টা। এই 9টার বৈজ্ঞানিক নাম ধারাবাহিকভাবে মনে রাখতে হবে, এটা পরীক্ষায় আসে। 9টা না, এটা পর্বগুলোর নাম আর কি। 9টা পর্বের নাম, বৈজ্ঞানিক নাম, পর্বের নাম। তবে বলি, পর্বের নাম তুমি বাংলায় লিখলে হবে, ইংরেজিতে লিখলে হবে, সমস্যা নাই, কিন্তু বৈজ্ঞানিক নাম তো ইংরেজিতে লিখতে হবে। একটা বিষয় মনে রাখবা, পর্বের নাম তুমি বাংলায় লিখলে হবে, ইংরেজিতে লিখলে হবে, কিন্তু তুমি যদি বৈজ্ঞানিক নাম বাংলায় লেখো তাহলে লিখতে হবে না, বৈজ্ঞানিক নাম সবসময় ইংরেজিতে লিখতে হবে, এটা নিয়ম। যেমন নামাজ পড়ার সময় তুমি মোনাজাতে বাংলায়
বাংলায় বা যে কোনো ভাষায় মোনাজাত করতে পারো, তাই না? কিন্তু নামাজ পড়ার সময় কি আরবিতেই করতে হবে, তাই না? তো সেরকম আর কি, যে তুমি বৈজ্ঞানিক নাম সবসময় তোমাকে ইংরেজিতে দিতে হবে, অন্য নামগুলো তুমি বাংলায় বলতে পারো, সমস্যা নেই। আর ধারাবাহিকভাবে এটা অনেক সময় পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায়, যে 9টা প্রধান পর্বের ক্রমিক অনুযায়ী নাম লিখো, ক্ষয়ের জন্য আসে খালি নাম। তো এটা বাংলায় দিলেও হবে, ইংরেজি দিলেও হবে। তো এটা মনে রাখার একটা ছন্দ বানিয়েছি আমি 9টি পর্ব মনে রাখার জন্য। এই ছন্দের মাধ্যমে তুমি মনে রাখতে পারো 9টি পর্ব। 9টি পর্ব দেখো, মনে রাখার ছন্দ হলো পড়িস না, নোট পড়িস না, মানে বই বাদ দিয়ে নোট পড়িস না, পড়িস না, নোট পড়িস না, নইলে মুশকিল আসবে, নইলে মুশকিল, যদি পড়িস তাহলে মুশকিলে পড়বি, নইলে মুশকিল, নইলে মুশকিল আসবে, আসবে অনেক, নইলে মুশকিল আসবে অনেক, একাই কষ্ট পাবি। যে সমস্যা করে সেই তো মেন কষ্ট পায়, তাই না? একাই কষ্ট পাবে, যে সমস্যা করে সেই তো বেশি কষ্ট পাবে, মানে একাই তো কষ্ট পাবে, অন্য কেউ কষ্টের ভাগ দেবে, তাই না? সহানুভূতি দেখাবে কিন্তু কষ্টের ভাগ তো আর নেবে না। এখন দেখো প্রত্যেকটা প্রথম অক্ষর দিয়ে পর্বগুলা কিন্তু হবে, হ্যাঁ? যেমন হলো পুলিশ না, পরি ফেরা, পরি ফেরা, নোট নিডারিয়া, নিডারিয়া, পড়িস না, প আছে, প্লাটি হেল মিনছিস, প্লাটি হেল, ওরা লিখছে না, জায়গার সমস্যা হচ্ছে, তোমরা লিখে নিও। নইলে হলো নেমাটোডা, নেমাটোডা, মুশকিল হলো মলাস্কা, মলাস্কা, আসবে হলো অ্যানিলিডা, অ্যানিলিডা, আর অনেক হলো আর্থবোডা, অ আছে আর্থবোডা, একটু লিখলাম। এরপরে দেখো একাই হলো একাইনো ডারমাটা, একাইনো ডারমাটা, কষ্ট, ক তার মানে কর ডাটা, কর ডাটা। তাহলে এখন তুমি ধারাবাহিকভাবে যদি না বলো তাহলে কিন্তু এটা হবে না। পরিফেরা, পরিফেরা আমি সংক্ষেপে লিখছি, বই দেখে পুরো লেখো। প্রত্যেকটা প্রথম অক্ষর দিয়ে দেখা হচ্ছে। তাহলে ছন্দটা বুঝতে হবে, ছন্দটা একটা উপদেশ, যে কাউকে বলা হচ্ছে যে বই বাদ দে, তুই আসলে নোট পড়িস না, তো পড়িস না, নোট পড়িস না, নইলে মুশকিল আসবে অনেক, অনেক মুশকিলে পড়বি তুই। তখন কি হবে? তখন তুই একাই কষ্ট পাবি। কষ্ট পাওয়ার সময় তো কষ্ট মানুষ একাই পায়, আসলে অন্য কেউ ভাগ নেয় না। কষ্ট পাওয়ার সময় কি অন্য কেউ ভাগ দেবে? নিজেই কিন্তু কষ্ট পায় আসলে। বুঝছে না? সবার হয়েছে? আচ্ছা, ধারাবাহিকভাবে কেন লিখতে হবে? আসলে অনেক কাজেরই কিন্তু ধারাবাহিকতা আছে। তুমি যেমন ধরো, তুমি যদি মনে করলা যে আমার সময় নাই, তো আমি হচ্ছে আগে নামাজ পড়ে নিই, পরে উযু করবো, হবে? তাই না? হবে না। আবার তুমি ধরো যে যেমন একটা ঘটনায় আছে, তোমাদের এটাকে বলছি কিনা, যে একজন গ্রামের বাড়িতে গেছে রাত্রেবেলা, তো গ্রামের বাড়িতে তো এখনো আর কি ওই বাঁশ ঝাড়ে কিন্তু ল্যাট্রিন করতে হয়, হাগু করতে হয়, এখনো কিন্তু আছে এরকম, বুঝছো? অনেক গ্রামে এখন এরকম আছে, ওই বাঁশ ঝাড়ে হাগু করতে হয়। এখন হচ্ছে যে একজন আত্মীয় বাড়িতে গেছে গ্রামে, তো ওর জোরে চাপে গেছে, হ্যাঁ বুঝতে পারছো তো, চাপে গেছে জোরে। এখন ও জোরে চাপে গেছে, ও এখন কি করবে? তাও বড়টা চাপছে, মনে করো হাগু চাপছে। এখন হচ্ছে ও তাঁতের উপরে বদনা চিনো তো তোমরা, তাই না? তো বদনাতে পানি নিয়ে ও হচ্ছে গিছে বাঁশ ঝাড়ে। তো যখন হাগু করা হয়ে গেছে, তখন দেখছে আসলে বদনা ছিল ফুটা, সব পানি বের হয়ে। এখন কিভাবে ও সুজবে?
সহ্য করবে কিভাবে? পানি তো সব বের হয়ে গেছে, তখন তো বিপদে পড়ে গেছে, এখন তো ওই অবস্থায় আসতেও পারছে না, কিছু করতে পারছে না। তখন কি করবে, পকেটে টিস্যু ছিল, ওটাতে কোনো মতে কাজটা সারছে, আসে বলছে যে এরকম বদনা ফুটা, আমি তো জানি না এই কাহিনী ঘটছে। তখন ওরা মজা করে বলছে যে যেহেতু ফুটা ছিল, বদনাতে ফুটা ছিল, পানি যেহেতু বের হয়ে যাবে, তো সেহেতু আপনার উচিত ছিল আগে আগে সুচি নেওয়া, তারপরে হাগু করা। আচ্ছা বলো তাহলে হবে, তাহলে লাভ কি হলো? আগে ছুটে নিল, তারপরে হাগু করলো, লাভ আছে? তাহলে যেটা আগে করা সেটা আগে দিতে হবে না, পরে তো করলে হবে না। তো সেরকম এই ধারাবাহিক বলতে নিম্ন শ্রেণীর থেকে উচ্চ শ্রেণী, পৃথিবীতে এই প্রাণীগুলো এইভাবে আসছিল, নিম্ন থেকে আস্তে 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 উচ্চ দিকে আসছে। আমরা তো নিম্ন থেকে উচ্চ, মানে আমরা বলতে আমরা প্রথমে শিশু, যখন কিছুই একবার পশু পাখির মধ্যে ছিলাম, আস্তে আস্তে কি আমরা বুদ্ধিমান হলাম, আস্তে আস্তে আমরা, তাই না? তো পৃথিবীতেও প্রথমে নিম্ন থেকে আস্তে আস্তে উচ্চ দিকে এসেছে আর কি। হ্যাঁ, এটাই বলা হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে এই 9টা পর্ব ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। তবে এখানে আবিষ্কৃত প্রজাতির সংখ্যা বা 33টা মানে প্রজাতি, এটা পর্ব, এটা মুখস্থ রাখতে হবে না, এটা আসে না পরীক্ষায়। 33টা পর্ব এটা সিলেবাসে নাই, তোমাদেরকে শুধু 9টা পর্ব পড়তে হবে। এবং প্রজাতির সংখ্যা কত, তারপরে হলো বাংলাদেশে বর্ণিত প্রজাতির সংখ্যা, এগুলো আসে না, কারণ এগুলোতে মতভেদও তৈরি আছে, অনেক মতভেদ আছে, মতভেদ জাতীয় জিনিসগুলো দেওয়া হয় না। তাহলে তোমাকে মুখস্থ করতে হচ্ছে কয়টা? 9টা। এই 9টাই তোমাকে মুখস্থ করতে হবে, বুঝতে পারছো? তাহলে পরের পৃষ্ঠায় দেখো, এখানে কিছু নন কর্ডাটা প্রাণীর শ্রেণী বিন্যাস দেওয়া হচ্ছে। নন কর্ডাটা আমরা তো জানি, কর্ডেট বলতে যাদের নটকট থাকে, তাই না? কর্ডেট মানে যাদের নটকট থাকবে, তো নটকট থাকলে তাদেরকে কর্ডেট বলা হয়। তো নটকট তো মনে আছে না? বলো তো নটকট বলতে কি বোঝায়? তাহলে পিছন দিকে, তাই না? নট মানে পিছনে, নট মানে পিছনে বা পিঠ। নটর বাংলা অর্থ পিঠ বা পিছন, নটর বাংলা অর্থ পিঠ বা পিছন, তাই না? আর কট মানে দড়ি, মানে কি পিছনে দড়ি, অর্থাৎ হলো এই যে পিছনে দড়ি। তো এটা যদিও মেরুদণ্ড, কিন্তু আমরা যখন ঘূর্ণি অবস্থায় ছিলাম তখন কিন্তু এটা অখণ্ডায়িত একটা অস্থি, এরকম। তাহলে অখণ্ডায়িত যে অস্থিটা থাকবে সেটাই নটকট, যারা স্থিতিস্থাপক হবে, এটা হলো নটকট। মানে পিছনে থাকে, তো তাই এর নাম পিছনে দড়ি। এটা পিছনে থাকে, তাই এর নাম কি? পিছনে দড়ি। এখন আমরা জানি কর্ডাটা ছাড়া বাকি সবাই কিন্তু নন কর্ডেট, অর্থাৎ যাদের কোনো নটকট নাই, মেরুদণ্ড নাই, তাই না? মশা মাছি যা কিছু আছে, ছোটখাটো পোকামাকড় সব কি, তাই না? গরু ছাগল আবার কিন্তু তারা কিন্তু কর্ডেট, তাই না? কিন্তু আমরা তার নিচে যত প্রাণী আছে, কারো কি মেরুদণ্ড বা নটকট আছে? নাই তো, তাহলে নন কর্ডেট। এখন বলছে নন কর্ডেটের কি কি বৈশিষ্ট্য, এমসিকিউর জন্য পড়তে হবে। বলছে দেহে নটকট অনুপস্থিত, গলবিলীয় ফুলকারন্ধ্র নেই। অর্থাৎ আমরা যে মানুষ, আমাদেরও কিন্তু গলবিলীয় ফুলকারন্ধ্র ছিল এক সময়। কোথায় ছিল? ওই যে যখন আমরা পেটের মধ্যে ছিলাম, তাই না? আমরা যখন পেটের মধ্যে ছিলাম, তো যদিও আমরা পেটের মধ্যে ছিলাম, এখন তো আমাদের মনে নাই, মনে আছে? এখন মনে নাই, তাই না? তুমি পেটের মধ্যে ছিলা না, তুমি আকাশ থেকে ধস করে পড়ছিলা, কোনো প্রমাণ নাই, আছে? প্রমাণ করতে পারবো? প্রমাণ নাই, ঠিক না? আচ্ছা, তাই এখন আমরা তো পেটের মধ্যে ছিলাম, আমরা পেটের মধ্যে থেকে কত কি যে করছি, কত ঘৃণাঘাটি কাজ করছি, সেটাকে আমাদের মনে আছে? মনে নাই। কিন্তু আমরা সমানে মায়ের পেটে কিক মারছি, খালি এইরকম লাথি খুশি এরকম, বুঝছো? আমরা মারছি কিন্তু, বুঝছো? তো ওই এটা ওই আলট্রাসোনোগ্রাফি যারা করে না, তারা দেখে সমানে পেটের মধ্যে লাথি খুশি, মা দে মারে, এই শর্ট খেলে, ওই জন্য তখন পেটের মধ্যে কি হয়, নড়াচড়া করে, ব্যথা করে, হ্যাঁ, এরকম কিক মারে, সমানে কিক মারে। ওই জানি না যে আসলে আমি কোথায় আছি না আছি, সমানে কিক মারে এরকম করতে। যখন ঘুমায় থাকে তখন না, চেতন থাকলেও সারাক্ষণ ওই খেলাটা, কিন্তু যখন জন্মগ্রহণ করে তখন ওই খেলা একই খেলা, ও কিন্তু ওই স্থির থাকে না, শরীরে রক্ত সঞ্চালন ঠিক রাখার জন্য ওইভাবে আল্লাহ ওর মাথাতে সফটওয়্যারে দিয়ে রাখছে, যে যখন হয় না তখন কিন্তু ওরকম না ঘুমালে ও কিন্তু সমানে এমন এমন দেখবা, দেখেছো? ছোট দেখছো না? হ্যাঁ। তা আমরাও তো এরকম করছি, এটা তো মনে নাই। তো পেটের মধ্যে থাকাকালীন সময় আমাদের কিন্তু গলার কাছে ফুলকারন্ধ্র ছিল। তাহলে যারা নন কর্ডেট, তাদের এই ফুলকারন্ধ্র থাকবে না। আমাদেরও তো ছিল, পেটের মধ্যে ছিল, তাই না? আমাদের এই ফুলকারন্ধ্র দিয়ে তখন আমরা কিন্তু মায়ের পেটের মধ্যে যে থলির মধ্যে আমরা ছিলাম আর কি,
তো ওই থলির মধ্যে এক ধরনের তরল পদার্থ, অ্যামনিয়ন বলা হয়, ওই তরল পদার্থের মধ্যে আমরা ছিলাম। ওই তরল পদার্থ তো পানি, ওই পানির মধ্যে থেকে কিন্তু আমরা অক্সিজেন তখন নিতে পারতাম। ফুলকারন্ধের সাহায্যে পানির মধ্যে থেকে তখন অক্সিজেন নিতে পারতাম, বুঝতে পারছো? তো তখন ওইভাবে আমরা অক্সিজেন নিতে পারতাম। তখন তো আমরা নাকটা সুগঠিত না, তখন হলো অক্সিজেন নেওয়ার ব্যাপারটা আসেনি আর কি। হ্যাঁ, তো এইভাবে করে ফুলকারন্ধ যখন আস্তে আস্তে আমাদের লাংস সুগঠিত হতে শুরু করলো, তখনই কিন্তু ফুলকারন্ধ আস্তে আস্তে অফ হয়ে যেতে শুরু করলো। এবং হচ্ছে যে ওই সময় আমাদের মুখ খুলে যায়, লাংস ইয়ে হলে মুখ খুলে যায়। তখন আমরা কিন্তু কি করছি জানো, ওই পানির ভিতরেই, পানির মধ্যে হাগুমুতু করছি, মানে শেষের দিকে একবারে জন্মানোর আগে আর কি। তখন হচ্ছে যে ওই সময় আমাদের ছটফট বেড়ে যায়, মানে পানি দূষিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ছটফট শুরু হয়, ওই ছটফটে একসময় আমরা বের হয়ে যাই। কিন্তু বের হওয়ার আগে আমরা কত ঘৃণাঘাটি কাজ করছি, তাই না? তার থেকে আকাশ থেকে পড়াইতে ভালো ছিল। হ্যাঁ, না ওই প্রত্যেকের মা বাবা ক্যাশ নিয়ে নেবে, তাই না? তাই তো না, স্বপ্ন দেখাবে যে এই তোকে আজকে ইয়ে দেবো, তোকে একটা বাচ্চা দেবো, তুই ওখানে দাঁড়া। ঠিক কিনা? হ্যাঁ, পেটে বাচ্চা মারা যায় যে এটা হলো অনেক সময় হরমোনাল সমস্যার জন্য। যেমন ধরো যে অনেকের হয় কি যে ওই যে নারীর সাথে যে কানেকশন থাকে, অনেক সময় কানেকশন খুলে দেয়। হ্যাঁ, তো তখন পুষ্টি আদান প্রদান হয় না, তখন মারা যায়। আবার অনেক সময় পানি, ওই যে পানি কেবল বাচ্চা হয়েছে, পানি থাকে, তো ওই পানি যদি তোমার হলো গলার থেকে নিচের দিকে নামে আসে, এরকম জায়গায় চলে আসে, তাহলে তো ওই ও তো ফুলকার মাধ্যমে তখন শ্বাস প্রশ্বাস নেয়। মাছকে তুমি যদি মাছের মাথা উপরের দিকে রেখে দাও, তাহলে তো মারা যাবে। তো মানুষও ছোটকালে মারা যায়, বড় হয়ে গেলে সাধারণত মারা খুব কম যায়। মারা গেলে, পেটের মধ্যে বাচ্চা মারা গেলে তোমার ওই 3-4 মাসের মধ্যে বেশি মারা যায়। ওই সময় কিন্তু ফুলকারন্ধ তৈরি থাকে, ওটা দিয়ে শ্বাস প্রশ্বাস নেয়, বুঝতে পারছো? এই আর কি। হ্যাঁ, যে আমাকে একটা স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছিল, তো তখন হচ্ছে যে ওই একটা কোচিং এ ক্লাস নিতাম স্কুল লেভেলের, যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ওই স্কুল লেভেলের ইয়ে নিতাম, সানডেলেও ক্লাস নিয়েছি আর কি। হ্যাঁ, তো আমাকে একটা স্টুডেন্ট প্রশ্ন করছিল, তখন ও 8-এ পড়ে, তো আমাকে প্রশ্ন করতে, ও আবার আমাদের এলাকার ছিল, যার জন্য একটু ফ্রি। তো ক্লাস আমাকে বলছে যে ভাই আমার একটা প্রশ্ন আছে, তো বলো। তো বলছে সবার সামনে বলবো না, একা একা বলবো। ঠিক আছে বলো। তো ওই ছাত্র আমাকে বলছে যে আসলে কিছু প্রশ্ন থাকে যেটা সরাসরি মা বাবাকে করা যায় না, তো তাই আপনাকে একটু করতে চাচ্ছিলাম। তো বলো। তো বলছে আচ্ছা, যে মেয়েদের যে বাবু হয়, হ্যাঁ, তো বিয়ে করলে বাবু হয়, বিয়ে না করলে বাবু হয় না কেন? আগেকার সময় তো আরো ছেলেমেয়েরা কম জানতো, তো এই প্রশ্ন উত্তর দেওয়া যায়। হ্যাঁ, এই কথা হচ্ছে। তো আমি তখন হচ্ছে যে বলছি যে আমি তখন আর কি বলবো, আমি বললাম যে আসলে এটা আল্লাহ নিয়ম করছে, বিয়ের পরে একসাথে শুয়ে থাকলেই বাবু হয়। তো এই গল্প আমি আবার ইন্টারমিডিয়েট ব্যাচে, আমি তো তখন থেকে ইয়ে করতাম, ইন্টারমিডিয়েটে পড়াতাম ছাত্র জীবন থেকে। তো ইন্টারমিডিয়েট ব্যাচে এরকম আমি বলছি, তো এর মধ্যে একটা ছাত্র আবার আমাকে বলছে, আমি জানি না ও হলো না জানার জন্য বলছে কিনা, ও আবার বলছে আচ্ছা ভাইয়া, মানে শুধু শুয়ে থাকলেই বাচ্চা হবে, আর কিছু করতে হবে না? ও আমার এই কথা বলছে, এমন কথা, তাই বলছে, এইরকম কথাবার্তা। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো, পায়ু পশ্চাৎ লেজ থাকবে না, পায়ু পশ্চাৎ লেজ থাকবে না, অর্থাৎ হলো যেমন গরু ছাগলদের লেজ টেজ থাকে না, তো এই সমস্ত এরকম লেজ, যেমন মশা মাছের ওইভাবে লেজ থাকে, লেজ থাকে না, তো এই লেজ থাকবে না, তাই বলছি। স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত হবে, অর্থাৎ স্নায়ুরজ্জুতে, স্নায়ুরজ্জু বলতে কোনটা বোঝায়, যে এই যে নটগটের পিছনেও কিন্তু একটা স্নায়ুরজ্জু হয়, তাই না? এখানে ধরো ব্রেন তৈরি হয়, ব্রেন থেকে নিচের দিকে আসে, এরকম ভাবে থাকে। তো এটা হলো মেরুদণ্ডী প্রাণী হলে, কর্টেট প্রাণী হলে পৃষ্ঠ দিকেই স্নায়ুরজ্জু হয়। যখন অনেকগুলো স্নায়ু কোষ একসাথে একটা গুচ্ছ তৈরি করে, তখন তাকে স্নায়ুরজ্জু বলা হয়। কিন্তু যারা অমেরুদণ্ডী বা নন কর্টেট, তাদের স্নায়ুরজ্জু কিন্তু অঙ্কুর দিকে হয়, মানে সামনের দিকে হয়।
বুঝা গেল কি? মশামাছি সামনের দিকে স্নায়ুরজ্জু হয়, তো ওই স্নায়ুরজ্জুর ভিতরে কিছু গ্রন্থি থাকে, কিছু জায়গা যারা আরো বিভিন্ন রস ক্ষরণ করতে পারে, বিভিন্ন ধরনের হরমোন এনজাইম ক্ষরণ করতে পারে, এটাকে বলা হচ্ছে স্নায়ুরজ্জু। এই যে অঙ্কীয় ও নিরেট হয়। রক্ত সংবহনতন্ত্রে হৃদযন্ত্রের অবস্থান পৃষ্ঠদেশে, অর্থাৎ যে আমাদের কি হার্ট সামনের দিকে আছে না, আমাদের হার্ট সামনের দিকে, ওদের থাকে পিছন দিকে। রক্তের হিমোগ্লোবিন রক্তরসে অবস্থান, আমাদের হিমোগ্লোবিন কিন্তু রক্তরসে না, আমাদের যে হিমোগ্লোবিন, ধর এটা হলো হিমোগ্লোবিন, আমাদের হিমোগ্লোবিন কিন্তু রক্তরসে সরাসরি থাকে না। কেন? কারণ আমাদের হিমোগ্লোবিন ব্যাপারটা হলো এরকম, এটা ধর একটা হিমোগ্লোবিন, আমাদের হিমোগ্লোবিন কিন্তু একটা কোষ ঝিল্লির মধ্যে থাকে, এই যে এটা হলো লোহিত কণিকা, তাই না? তাহলে হিমোগ্লোবিন সরাসরি রক্তরসে থাকা হলো না কিন্তু, তাই না? নন কন্ট্যাক্ট হলে কি হবে? এই সব থাকবে না, এগুলো থাকবে না, সরাসরি এটাই রক্তরসে থাকবে। বুঝা গেল? এটা হচ্ছে বলছে আর কি। হ্যাঁ, তারপর বলছে যে রক্ত সংবহনতন্ত্রে হেপাটিক পোর্টাল তন্ত্র অনুপস্থিত। হেপাটিক পোর্টাল তন্ত্র যদিও পরিপাক তন্ত্রের অধ্যায় আছে, যেহেতু কথাটা আসলো সেহেতু পড়াই দিই, পরিপাক তন্ত্রের অধ্যায় আমরা পড়বো আর কি। হ্যাঁ, তো এখানে একটু দেখো, হেপাটিক পোর্টাল, হেপাটো মানে যকৃৎ, হেপাটো মানে যকৃৎ, হেপাটো মানে যকৃৎ, হেপাটো মানে হলো যকৃৎ। তো এখন পোর্টাল কথাটার অর্থ হলো পোর্ট বা বন্দর। পোর্টাল কথাটার অর্থ হলো পোর্টাল, এর অর্থ হলো বন্দর। তাহলে এরকম নাম আসলে হেপাটিক পোর্টাল এরকম নাম কিভাবে হলো? এখন একটু খেয়াল করো যে এটা অনুপস্থিত বলছে। মানুষের যেমন এটা ধরো পরিপাক তন্ত্র, এটা হলো পরিপাক তন্ত্র, পুরো আঁকলাম না। এখন মানুষের যেটা হয় যে এইখানে মনে করো আমাদের যকৃৎ আছে, এখন আমাদের হলো আমাদের হার্ট থেকে ধমনী বের হয়, অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে ধমনী বের হয়। এই ধমনীর কাজ হলো যে আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অক্সিজেন সাপ্লাই করা, এটা হলো মেন কাজ। হ্যাঁ, অক্সিজেন সাপ্লাই করা, পুষ্টি সাপ্লাই করা, এটা মেন কাজ। তো হার্ট থেকে ধমনীটা বের হওয়ার পর যখন পরিপাক তন্ত্রের এখানে আসে, তো পরিপাক তন্ত্রের এখানে মনে করে আসছে, এই হলো পরিপাক তন্ত্রের এখানে আসছে। পরিপাক তন্ত্রের এখানে এসে এখানে যদি অগ্নাশয় আমি দেখালাম না, এরা কৌশিক জালিকা মানে চিকন চিকন রক্তনালিকায় পরিণত হয়, এদেরকে বলা হয় কৌশিক জালিকা। এবং এখান থেকে যখন আবার বের হবে তখন কিন্তু নিয়ম হলো ধমনী কোথাও যদি ঢুকে সেখানে অক্সিজেন সাপ্লাই করার পর যখন সে বের হবে তখন তার নাম হয়ে যায় শিরা, এবং শিরার কাজ হলো যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে হার্টে আবার ফেরত চলে যাওয়া। এটা হলো গোটা শরীরে একই সিস্টেম। আমার যদি হলো যে মাথাতেও রক্ত যায়, আমার নাকে যদি রক্ত যায়, কানে যদি যায়, একদিক দিয়ে ধরো অক্সিজেন যুক্ত রক্ত ধমনী নিয়ে যাবে, অপর দিক থেকে আবার শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আবার হার্টে যাবে, এটা নিয়ম। কিন্তু এখানে এসে নিয়মটা একটু ভিন্ন কি, যখন সে বের হচ্ছে তখন কিন্তু এটা আবার কৌশিক জালিকা যখন তৈরি করে তখন কিন্তু যে ঘটনাটা ঘটে, এই শিরাটা সরাসরি হার্টে গেল না, না যে কোথায় গেল, যকৃতে গেল। যকৃতে এখানে আবার কৌশিক জালিকায় পরিণত হয়ে এবার যখন বের হবে এই শিরাটা কিন্তু এবার হার্টে যাবে। তাহলে প্রথমেই হার্টে যাওয়ার কথা ছিল, অর্থাৎ এখানে যে শিরা হলো এর কিন্তু যাওয়ার কথা ছিল হার্টে সরাসরি, কিন্তু সে তা করলো না। তা না করে কি করলো, সে হচ্ছে যে আগে যকৃতে গেল, তারপরে হার্টে গেল। এই যে যাওয়ার সময় যে একটা বন্দরে নামলো, অর্থাৎ হলো যে বন্দর বলতে কি, যে হার্টে যাবে তার আগে একটা জায়গায় অবস্থান করছে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে বন্দর। যেমন এক সময় আমাদের পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছিল, তুরস্ক থেকে পেঁয়াজ আসতো, এসে জাহাজের যে চট্টগ্রামের যে বন্দর ওখানে নামতো, নেমে তারপরে বাজারে যেত। আর ভারত থেকে অনেক কিছু আসলে জাহাজে অনেক সময় নামা লাগে না, যদি চাপাই দিক দিয়ে আসে সরাসরি বাজারে ঢুকে যেতে পারে। কিন্তু অন্য দেশ থেকে আসলে চট্টগ্রাম বন্দরে আগে নামে তারপরে বাজারে যায়, ডাইরেক্ট না, ইনডাইরেক্ট। তো এখানে খেয়াল করো, এখানে ধমনীটা আসছে, এসে শিরা হিসেবে বের হওয়ার পর অন্যান্য জায়গা হবে, যেমন পাকস্থলীতে যদি কোনো রক্তনালী আসে, পাকস্থলীতে রক্তনালী এসে কিন্তু এটা যখন শিরা হিসেবে বের হয়ে যায় তখন কিন্তু ডাইরেক্ট হার্টে চলে যায়।
তাহলে এখানে ডাইরেক্ট হার্টে চলে যায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে। কেউ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে, এও কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাচ্ছে, কিন্তু সরাসরি হার্টে গেল না, আগে গেল একটা জায়গাতে যকৃতে গেল, তারপরে সে হার্টে গেল। তো এই জন্য এর নাম হেপাটিক পোর্টাল। হেপাটিক বলতে হেপাটো মানে যকৃৎ, পোর্টাল মানে পোর্ট বা বন্দর। তাহলে এখানে একটা বন্দরের মতো অবস্থা করলো, এখানে একটা বন্দরে নামলো, তারপরে হার্টে গেল। তো এই জন্য এই রক্তনালীর নাম কিন্তু, হ্যাঁ, এই রক্তনালীর নামই হলো হেপাটিক পোর্টাল শিরা। এখন বলো, যে যে বুঝুনি শেষে বলো কি কি কোন জায়গা বুঝুনি হেপাটিক পোর্টাল তন্ত্র। বলো তো কারো কোনো সমস্যা কোথাও এইটুকের মধ্যে? আবার বলেন স্যার। আবার বলবো? আচ্ছা, আমি আবার বলি, দেখো খেয়াল করো যে আমাদের যেটা হয়, আমাদের হার্ট থেকে, হ্যাঁ, আমাদের হৃৎপিণ্ড থেকে অক্সিজেন যুক্ত রক্ত ধমনী নিয়ে চলে আসে। হার্ট থেকে অক্সিজেন যুক্ত রক্ত ধমনী কিন্তু নিয়ে আসে, হ্যাঁ। তো ধমনী অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে, ধমনীর কাজ হলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন গুলো সাপ্লাই দেওয়া, এবং যে কোনো অঙ্গে যখন যাবে, ওই অঙ্গ থেকে যখনই বের হবে তখন তার নাম হবে শিরা, এবং ওই শিরার দায়িত্ব সরাসরি হার্টে চলে যাওয়া, যাওয়ার পথে অন্য কোথাও যাবে না। যেমন ধরো তোমার দায়িত্ব হলো পড়া শেষ হয়েছে, তুমি সরাসরি বাড়ি যাবে, এটা তোমার দায়িত্ব। কিন্তু কেউ যদি মানে পড়া শেষ হলো, বাড়িতে যাওয়ার আগে অন্য কোথাও যায়, পতাকা টেনে গেল ধরো, তারপরে মনে করো বাড়িতে গেল, তাহলে এটা হলো পোর্টাল। তাহলে এটা হলো পোর্টাল, এটা অনিয়ম, স্বাভাবিকের থেকে একটু অন্যরকম নিয়ম হয়ে গেল। তাহলে এইখানে কিন্তু শিরাটা দেখো আগে যকৃতে গেছে, তারপরে হার্টে গেছে, ঠিক আছে। কিন্তু অন্য অঙ্গ ধরো পাকস্থলীতে যে ধমনীটার শাখা আসছে, সে কিন্তু পাকস্থলীর প্রাচীরের কোষগুলোকে অক্সিজেন দিয়ে বের হয়েছে যখন, তখন ওই কোষে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, ওই কার্বন ডাই অক্সাইড নিয়ে হার্টে চলে গেছে ডাইরেক্ট। কিন্তু এইখানে কি ইনডাইরেক্ট হচ্ছে। এই ইনডাইরেক্ট ঘটনাটাই হলো পোর্টাল তন্ত্র। নাই, এদের নাই। হ্যাঁ হ্যাঁ, নাই তো। এটা হলো ওদের বললাম না, পরিপাক তন্ত্রের অধ্যায় আছে আমাদের, এটা ওদের তো নাই। কিন্তু পোর্টাল তন্ত্র কি সেটা বুঝালাম, কারণ নাই তো বুঝলা তুমি, হ্যাঁ, কিন্তু জিনিসটা কি সেটা বুঝালাম। বুঝতে পারছো? জিনিসটা হলো এটা মানুষের আছে, মানুষের হেপাটিক পোর্টাল তন্ত্র আছে, কিন্তু হ্যাঁ নন কোঅর্ডিনেটেড নাই। কারণ বুঝতে পেরেছো? বলো, আর কারো কোনো সমস্যা, কোনো কোশ্চেন এদিকে নেই? নাই তো? আচ্ছা, ঠিক আছে। এই এত তাড়াতাড়ি শেষ করবা? ঠিক আছে, হ্যাঁ, ও মানে 12:30 বেজে যাচ্ছে তাই? আচ্ছা, এটা দেখো শেষ। এবার হচ্ছে ত্বক থেকে চোখের উদ্ভব ঘটে। ও আসলে 1 ঘন্টা 15 মিনিট পড়াতে চাই, যাতে করে একটু ইয়ে হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে 1 ঘন্টাই আজকে রাখছি, শেষ করি। এটা ত্বক থেকে চোখের উদ্ভব ঘটে, এটা হলো নন কোঅর্ডিনেটেড ক্ষেত্রে। তবে এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ হলো যে তোমার 1 থেকে 4, 6, 7 এগুলো হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ও আসলে ও কি দোষ করলো? ওরও তো হ্যাঁ হক আছে। হ্যাঁ, আচ্ছা, তো যেহেতু আবার নতুন টপিক শুরু হচ্ছে 9টা পর্বে, তো তাহলে আজকে এখানে আমি রাখছি। তার আগে কিছু কথা, তার আগে আরেকবার একটু বলি, সেটা হলো